বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শ্রোডিঙ্গার তরঙ্গ সমীকরণের দ্বিতীয় লেকচারে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব তরঙ্গ ফাংশনের ভৌত তাৎপর্য এবং সেই সাথে আরো বেশ কয়েকটি বিষয়। ভৌত তাৎপর্য কথাটির অর্থ হলো যে তরঙ্গ সমীকরণ বা যার ভৌত তাৎপর্য সেটি জানা থাকলে আমাদের কি কি সুবিধা, তা থেকে আমরা কি কি ব্যাখ্যা করতে পারি। ইংরেজিতে আমরা বলি ফিজিক্যাল সিগনিফিকেন্স। এই কথাটির অর্থ হলো যে আমি যদি এই জিনিসটি জানি, তরঙ্গ ফাংশন যদি জানি, তাহলে কোথায় কোথায় ব্যবহার করতে পারবো, কি কি তথ্য তার কাছ থেকে পাবো, তাতে আমার বিজ্ঞানের দিক থেকে কি কি সুবিধা ইত্যাদি বিষয়গুলোই ওই আলোচনার মধ্যে ভৌত তাৎপর্যের মধ্যে আসবে। আমাদের শ্রোডিঙ্গার তরঙ্গ সমীকরণের ক্ষেত্রে আমরা ধরে নিয়েছি যে কণার সাথে, গতিশীল কণার সাথে যে সংশ্লিষ্ট ফাংশনটা জড়িত থাকবে, যে তরঙ্গ ফাংশন জড়িত থাকবে, সেটি হলো জটিল ফাংশন। অর্থাৎ এটাকে আমরা a প্লাস ib আকারে প্রকাশ করতে পারবো এই সমীকরণটাকে। এখানে a এবং b জটিল ফাংশনের ধারণা থেকে আমরা জানি যে a এবং b এরা কিন্তু বাস্তব রাশি। b এর সাথে এই i যুক্ত হওয়ার কারণে এই অংশটুকু হয়ে গেল আমার জটিল, পরে টোটাল অংশটুকু হয়ে যাচ্ছে আমার জটিল রাশি, কমপ্লেক্স কোয়ান্টিটি। এখানে i এর মান i ইকুয়াল টু √(-1) অথবা i স্কয়ার ইকুয়াল টু 1, যেটা আমাদের পূর্ব থেকে আমরা জানি এই জিনিসটি। আর তরঙ্গ ফাংশনটি আমরা এর আগের আলোচনায় আমরা জেনে এসেছি যে তরঙ্গ ফাংশনটি অবস্থান এবং সময়ের ফাংশন। অবস্থান এবং সময়ের ফাংশন, x y z এরা মিলে অবস্থান প্রকাশ করছে আর t সময় নির্দেশ করছে। সাই এর জটিল যুগ্ম, এটিও আমরা আলোচনা করে এসেছি যে i এর সামনে যে চিহ্নটি থাকবে, জটিল যুগ্ম নেওয়া হলে i এর সামনের চিহ্নটি পরিবর্তন হয়ে যাবে। ফলে তরঙ্গ ফাংশনের যদি জটিল যুগ্ম আমরা নেই, সেটির আকার হবে a মাইনাস ib আকার। সাই এবং সাই স্টার যদি আমরা গুণ করি, তাহলে আমরা পাচ্ছি এরকম। ডান পক্ষে কিন্তু দেখো যে বাম পাশে যদিও এই রাশিগুলো সাই নিজে এবং তার জটিল যুগ্ম এরা জটিল রাশি, কিন্তু এদের গুণফল কিন্তু সম্পূর্ণরূপে বাস্তব রাশি। এর মধ্যে আই এর অস্তিত্ব নেই। তার মানে ডান পক্ষ সম্পূর্ণ বাস্তব রাশি। তার মানে তরঙ্গ ফাংশন এবং তার জটিল যুগ্ম যদি আমরা গুণ করি, তাহলে পাবো আসলে আমরা একটি বাস্তব রাশি। এটিকে আমরা এরকম করে লিখতে পারি মডুলাস অফ সাই স্কয়ার। সাই স্টার সাই, সাই স্টার সাইকে আমরা সাই স্টার গুণন সাই, এটাকে আমরা এইরকম মডুলাস অফ সাই স্কয়ার, সাইটা এক্স ওয়াই জেড এবং টি এর ফাংশন, এই আকৃতিতে আমরা লিখতে পারি এটাকে। এই যে বাম পাশের এই রাশিটুকু, এইটুকু আসলে কি নির্দেশ করে আমাদের? আমরা বলছি যে এই অংশটা সম্ভাবনা, এটাকে আমরা পি দিয়ে প্রকাশ করব। আমরা পরে দেখব যে পি আসলে প্রবাবিলিটি, সম্ভাবনা নির্দেশ করবে আমাদের, কণাটা পাওয়ার সম্ভাবনা। যে কণা তরঙ্গ ফাংশন আমরা বিবেচনা করছি বা সিস্টেমের যে পার্টিকেল নিয়ে আমরা আলোচনা করছি, সেই পার্টিকেলটা সিস্টেমের যে বাউন্ডারি দেয়া আছে, যতটুকু অঞ্চল নিয়ে আমরা আলোচনা করছি, সেই অঞ্চলের মধ্যে কণাটা পাওয়ার সম্ভাবনা আমরা পি দিয়ে প্রকাশ করব। সাই যদি শূন্য না হয়, এই সমীকরণ থেকে আমরা বলতে পারি সাই যদি শূন্য না হয়, তাহলে সাই এবং সাই স্টারের গুণফল বাস্তব এবং ধনাত্মক, বাস্তব এবং ধনাত্মক। এখন এটার যদি আমরা বর্গমূল করি, তাহলে বর্গমূল করলে স্বাভাবিকভাবে আমাদের একটা প্লাস মাইনাস রাশি আসে। আমরা সেই প্লাস মাইনাস রাশি শুধু প্লাস অংশটা যদি নেই, এর বর্গমূলের ধনাত্মক অংশটাকে আমরা এইরকম এই জিনিস, এই প্রতীক দিয়ে প্রকাশ করতে পারি। সাই স্টার সাই বা মডুলাস অফ সাই স্কয়ার, এটাকে বলা হয় সম্ভাবনা ঘনত্ব। আমরা যেটা বলে আসলাম যে কণাটা পাওয়ার সম্ভাবনা এখান থেকে আসবে। এই আলোচনা, এটি যেহেতু বাস্তব, এই অংশটুকু সাই স্টার সাই বা মডুলাস অফ সাই স্কয়ার আমরা দেখে আসলাম, যেটি করলে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার অর্থাৎ একটা বাস্তব রাশি পাবো, অর্থাৎ সম্ভাবনা ঘনত্বটা বাস্তব। এই ধারণার উপরে ভিত্তি করে ম্যাক্স বর্ন তিনি সাই এর একটা
বর্ণনা দেন যে সাই জিনিসটা কি রাশি হবে। গতিশীল কণার জন্য XYZ অবস্থানে টি সময়ে নির্দিষ্ট বিন্দু থেকে ডি টাও আয়তনের মধ্যে কণাটা পাওয়ার সম্ভাবনাকে আমরা এটা দিয়ে প্রকাশ করে থাকি, পি ডি টাও। এই পি হচ্ছে সম্ভাবনা ঘনত্ব, পি হলো আমাদের এই যে এই অংশটুকু, এটাকে যদি আমরা সমাকলন করি বা নির্দিষ্ট জায়গার মধ্যে নির্দিষ্ট আয়তনের মধ্যে যদি আমরা পুরো হিসাবটা ক্যারি আউট করি, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ডি টাও আয়তনের মধ্যে। আমরা এখানে ডিভিও লিখে থাকি অনেক সময়, এটি দিয়ে আসলে আয়তন বোঝানো হচ্ছে, ডি টাও অথবা ডিভি। এই নির্দিষ্ট আয়তনের মধ্যে এই অবস্থানে এই সময়ে কণাটা পাওয়ার সম্ভাবনা কতটুকু, এই সমীকরণ আমার সেই জিনিসটাই নির্দেশ করবে। তাহলে এটাকে আমরা এরকম লিখতেই পারি। আমরা দেখে আসলাম এখানে XYZ তিনটে রাশি রয়েছে, অর্থাৎ ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় সমীকরণটির চেহারা এরকম। তাহলে একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, অর্থাৎ শুধু যদি x এর উপরে নির্ভরশীল বিবেচনা করি, তাহলে আমার এই সমীকরণটির চেহারা আসবে, এই সমীকরণটির চেহারা আসবে এইরকম। তখন আর XYZ তিনটা থাকবে না, শুধুমাত্র একটা থাকবে। হ্যাঁ, আমরা যদি y অক্ষ নেই তাহলে আসবে y, t। যদি আমরা z অক্ষ বরাবর নেই তাহলে আসবে z, t। এরকম হবে সমীকরণটির আকৃতি। মডুলাস অফ সাই xt স্কয়ার, যেহেতু এটা একমাত্রিক সেই জন্য এটাকে বলা হচ্ছে প্রতি একক দূরত্বের সম্ভাব্যতা। যেহেতু এখানে একমাত্রিক হলে সেটা শুধুমাত্র দূরত্ব, তাই আমরা বলছি প্রতি একক দূরত্বে সম্ভাব্যতা। সাই xt কে কখনো কখনো ওই অঞ্চলের সম্ভাব্যতা বিস্তারও বলা হয়, সম্ভাবনা বিস্তার। আমরা আগের লেকচারে দেখে এসেছি যে সাধারণ মোট সমাধানটি হচ্ছে শ্রোডিঙ্গার সমীকরণের সময় নির্ভর অংশের টোটাল সমাধান, অর্থাৎ এইটুকু হচ্ছে সময় অনির্ভর অংশের সমাধান, এইটুকু হচ্ছে সময় নির্ভর অংশের সমাধান। এই দুটো মিলে আমার টোটাল সলিউশনের আকৃতিটা হচ্ছে এরকম। তাহলে এর যদি আমরা জটিল যুগ্ম নেই, তাহলে এই দেখো আই এর সামনে চিহ্নটা পরিবর্তন হয়ে গেছে। ই এর একটা নির্দিষ্ট মানের জন্য, ই কোথায় এখানে, এই যে ওমেগা এর মধ্যে, আমরা জানি ওমেগা ইকুয়াল টু E equal to h কাট ওমেগা, তার মানে ওমেগা ইকুয়াল টু E বাই h কাট। এর মধ্যে ই রয়েছে, তাহলে ই এর একটা নির্দিষ্ট মানের জন্য আমার এটি কি আসবে, এই যে এই সমীকরণ অনুসারে এইখান থেকে আসছি আমরা, যেহেতু একমাত্রিক তাহলে এই দুটো গুণ হয়ে আমরা কি পাচ্ছি এখানে, এইটা এবং এইটা যদি আমরা গুণ করি তাহলে এখানে আছে এক্সপোনেনশিয়ালে মাইনাস, এখানে আছে এক্সপোনেনশিয়ালে প্লাস, তাহলে এই দুটো মিলে হয়ে যাচ্ছে 1। ফলে এখানে দেখো শুধুমাত্র এই অংশটুকু এবং এই অংশটুকু রয়েছে, বাকি অংশটুকু সময় নির্ভর অংশটুকু নেই। তার মানে এই যে সম্ভাব্যতা, এই সম্ভাব্যতাটা সময়ের উপরে নির্ভর করবে না, সম্ভাব্যতাটা হবে ধ্রুব রাশি, এটি সময়ের উপরে নির্ভর করবে না। সময় অনির্ভর শ্রোডিঙ্গার সমীকরণ সিদ্ধকারী তরঙ্গ ফাংশনের ক্ষেত্রে সম্ভাব্যতা সর্বদাই সময় অনির্ভরশীল, সম্ভাব্যতা সর্বদাই সময় অনির্ভরশীল। তরঙ্গ ফাংশন সাই এর সীমাবদ্ধতা, এই যে সাই আমরা বিবেচনা করলাম, সাই এর কি কি বৈশিষ্ট্য থাকতে হবে সেগুলো আমরা আগে বলে এসেছি। এই বৈশিষ্ট্যগুলো ধরে নিলে আমাদের কোথায় কোথায় অসুবিধা থাকে সেটি হচ্ছে সাই এর সীমাবদ্ধতা। সাইকে যখন আমরা বা মডুলাস অফ সাই স্টারকে যখন আমরা সম্ভাব্যতা ঘনত্ব হিসেবে বিবেচনা করছি, তখন আমাদের কিছু কিছু অসুবিধা হচ্ছে। সেটি হলো যে XYZ এর সকল মানের জন্য সাই অবশ্যই সসীম হতে হবে, অর্থাৎ সাই কখনোই, তরঙ্গ ফাংশন কখনোই অসীম হতে পারবে না। অর্থাৎ এইখানে আমার একটা রেস্ট্রিকশন রয়ে গেল
যে সাই অসীম হলে শ্রোডিঙ্গার এই সমীকরণের আমরা সমাধান করতে পারবো না। সাই হবে এক মান সম্পন্ন, ইংরেজিতে আমরা বলি সিঙ্গেল ভ্যালুড ফাংশন, অর্থাৎ এক্স ওয়াই জেড এর প্রত্যেক সেটের জন্য সাই এর একটি মাত্র মান থাকবে, সাই এর একটি মাত্র মান থাকবে। আমরা কমপ্লেক্স ভেরিয়েবল পড়ে এসেছি, কমপ্লেক্স ভেরিয়েবলের মধ্যে এই ধারণাটি আমরা পাই যে সিঙ্গেল ভ্যালুড ফাংশন বা এক মান বিশিষ্ট ফাংশন কাকে বলে, সে ধারণাটি আমরা ওখান থেকে পেয়ে আসছি। এখানে বলছি যে এক্স ওয়াই জেড এর প্রত্যেক সেটের জন্য সাই এর একটি মাত্র মান থাকবে, দ্বিতীয় কোনো মান থাকতে পারবে না। যে অঞ্চলে পোটেনশিয়াল থাকবে, বিভব থাকবে, আমরা এর আগের আলোচনায় মুক্ত কণার জন্য করে এসেছি, মুক্ত কণা না হয়ে যদি ওটা বিভব থাকে, তার যে অঞ্চল আমরা বিবেচনা করছি সেই অঞ্চলে যদি কোথাও না কোথাও বিভব থাকে, তাহলে সেই জায়গাতে সাই বিচ্ছিন্ন হয়ে যাবে এক অংশ, এই অংশে এবং ওই অংশে। যে অংশে ভি রয়েছে, ভি এর মান 0 নয় সেই অংশ, আর যে অংশে ভি 0, দুই অংশের মধ্যে তরঙ্গ ফাংশনটা বিচ্ছিন্ন হয়ে যাবে, দুটো আলাদা জিনিস হবে। কিন্তু তা ছাড়া যে জায়গাতে ভি একই রকম সেই জায়গাতে সাইটা অবিচ্ছিন্ন, অর্থাৎ একই রকম আচরণ সে করবে। এইটি আর একটি ধারণা আমাদের, যে এই আংশিক জাতক গুলো, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ গুলো, ডেল ডেল এক্স অফ সাই, ডেল ডেল ওয়াই অফ সাই, ডেল ডেল জেড অফ সাই, এরা সর্বত্র অবিচ্ছিন্ন হবে। যেখানে ভি আছে সেখানেও যা থাকবে, যেখানে ভি নাই সেখানেও এই ডেল ডেল এক্স গুলো, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ গুলো পরস্পর অবিচ্ছিন্ন হবে, অর্থাৎ দুই অংশের ডেল ডেল এক্স গুলো, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ গুলো পরস্পর সমান হবে। কোন ফাংশন যদি এই চারটে শর্ত পূরণ করে, তাহলে আমরা সেই ফাংশনটাকে বলতে পারি সু আচরণী ফাংশন, ইংরেজিতে আমরা বলি ওয়েল বিহেভড ফাংশন। সু আচরণী, ওয়েল বিহেভড ফাংশন। কখন আমরা বলবো কোন একটা ফাংশনকে ওয়েল বিহেভড ফাংশন? কখন বলবো? যখন এই চারটে শর্ত সে সিদ্ধ করবে, এই চারটে শর্তই যদি সে মেনে চলে, তখন আমরা তাকে বলবো ওয়েল বিহেভড ফাংশন বা সু আচরণী ফাংশন। তরঙ্গ ফাংশনের সীমানা শর্ত এবং অবিচ্ছিন্ন শর্ত। সীমানা শর্ত আমরা এদের ব্যবহার যখন দেখব, তখন আসলে আরো পরিষ্কার ধারণা আমরা পাবো যে আমরা যে অঞ্চলে তরঙ্গ বাস্তব অবস্থাটা বিবেচনা করছি, শ্রোডিঙ্গার তরঙ্গ সমীকরণ বিবেচনা করছি আমরা, সেই অঞ্চলের সীমানায়, সেই অঞ্চলের স্টার্টিং এবং এন্ডিং এ আমাদের তরঙ্গ ফাংশনের আকার আকৃতি বা তাদের বিহেভিয়ার গুলো কেমন হবে, সেটাকে আমরা বলি সীমানা শর্ত, এবং সেখানে তারা অবিচ্ছিন্ন হবে, এটাকে বলি অবিচ্ছিন্নতা শর্ত। আমরা বলেছি সাই সব বিন্দুতে এক মান সম্পন্ন হওয়ার দরকার, যেটা এইমাত্র আমরা বলে আসলাম, অর্থাৎ সসীম ডিভি আয়তনে মডুলাস অফ সাই স্কয়ার ডিভি হবে সসীম। যেহেতু সাই এর একটা নির্দিষ্ট মান থাকবে, তাহলে ডিভি যদি সসীম হয়, তাহলে সাই স্কয়ার ডিভি এটিও হবে সসীম। এর মানটা আমরা পরিমাপ করতে পারবো, হিসাবের মধ্যে আনতে পারবো। এটাকে আমরা গাণিতিক ভাবে লিখছি যে ডিভি কমতে কমতে, আয়তন কমতে কমতে যখন শূন্যের কোঠায় চলে যাবে, তখন আমার এই সম্ভাব্যতা ঘনত্বটাও, সম্ভাব্যতাটাও শূন্যের কাছাকাছি চলে যাবে। এটা হলো ত্রিমাত্রিক ক্ষেত্রে সমীকরণটার চেহারা এরকম, বা এই কথাটাকে যেটা আমরা ভাষায় লিখেছি, এই ভাষাটাকে গাণিতিক ভাবে ত্রিমাত্রিক ক্ষেত্রে লিখলে আমরা এরকম লিখতে পারি, একমাত্রিক ক্ষেত্রে লিখলে আমাদের গাণিতিক ভাবে এরকম লিখতে হবে। স্থৈতিক শক্তি ফাংশন ভি আর, এই যে পোটেনশিয়ালের কথা আমরা বলে এসেছি, পোটেনশিয়াল অবিচ্ছিন্ন হোক বা নাই হোক, সাই এবং ডেল সাই হবে অবিচ্ছিন্ন। সাই এবং ডেল সাই তরঙ্গ ফাংশন এবং তার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, এরা এক অঞ্চলের তরঙ্গ ফাংশনের সাথে আর এক অঞ্চলের তরঙ্গ ফাংশনের একটা যোগাযোগ থাকবে, ওই সীমানা বিন্দুতে তারা একজন আরেকজনের সাথে এসে মিলবে। এ যে পয়েন্টে শেষ হবে, এই অঞ্চলে এক অঞ্চলের তরঙ্গ ফাংশন যেখানে শেষ হবে, আর এক অঞ্চলের তরঙ্গ ফাংশন সেখান থেকে শুরু হবে। কিন্তু তারপরে বিহেভিয়ারটা হয়তো এরকম নাও থাকতে পারে। এই অংশে তরঙ্গ ফাংশনের আকার আকৃতি যা, এই অঞ্চলে তরঙ্গ ফাংশনের আকার আকৃতি সেটি নাও হতে পারে।
বিস্তার সমান নাও হতে পারে, তরঙ্গ দৈর্ঘ্য সমান নাও হতে পারে, কিন্তু যে বিন্দুতে বিভবটা পরিবর্তন হলো সেই বিন্দুতে তাদের মধ্যে একটা সংযোগ থাকবে, সেটাই বলা হচ্ছে সাই এবং ডেল সাই অবিচ্ছিন্ন হবে। এবং তরঙ্গ ফাংশনটি একমান সম্পন্ন ও সর্বত্র সসীম হওয়া প্রয়োজন, যেটা আমরা যে এই অংশে বলে আসলাম। তবে কিছু কিছু ক্ষেত্রে এই সসীমতা শর্তের ব্যতিক্রম হতে পারে, বিশেষ কিছু ক্ষেত্রে। কেমন? যেমন আমরা যদি ধরি সাই ইকুয়াল টু 1/r, এই আর মানে হচ্ছে অবস্থান, তাহলে মূল বিন্দুতে অর্থাৎ যেখানে আর ইকুয়াল মূল বিন্দু স্থানাঙ্ক কত 0 0 0, অর্থাৎ আর এর মান যেখানে 0 সেই জায়গাতে কিন্তু সাই সসীম থাকলো না। আর এর মান 0 বসালে 1/0 ইকুয়াল টু ইনফিনিটি, তার মানে সাই অসীম হয়ে গেল। অর্থাৎ এই রকম ফাংশনের ক্ষেত্রে, এই স্পেশাল ফাংশনটির ক্ষেত্রে মূল বিন্দুতে ফাংশনটা সসীম থাকছে না। অর্থাৎ সাই এর যে শর্ত সকল বিন্দুতে সাই সসীম হতে হবে, এইরকম একটা ফাংশন সেই শর্তটি মেনে চলছে। সেক্ষেত্রে আমরা বিশেষ একটা ব্যবস্থার অধীনে বিশেষ ব্যবস্থায় আমরা সেই অংশটা বিবেচনা করব। যে ভি আর অসীম হলে ডেল সাই অবিচ্ছিন্ন হয় না, অর্থাৎ যেখানে বিভবের পরিমাণ অসীম সেই জায়গাতে তরঙ্গ ফাংশন আমরা পরে দেখব যে তরঙ্গ ফাংশন শূন্য হয়ে যায় সেখানে। সেসব ক্ষেত্রে সীমান্তিক পদ্ধতি ব্যবহার করা প্রয়োজন, অর্থাৎ কোন বিন্দুতে ভিআর এর একটা সসীম মান ধরে নিয়ে ভিআর ইকুয়াল টু ইনফিনিটিতে সাই 0 হবে, এইভাবে আমরা সামনে এগোব। সম্ভাব্যতা প্রবাহ ঘনত্ব, আমরা এর আগে বলে আসলাম সম্ভাব্যতা ঘনত্ব, আর এখানে আমরা বলছি সম্ভাব্যতা প্রবাহ ঘনত্ব। দুটোর মধ্যে সামান্য একটু পার্থক্য রয়েছে, একটা সম্ভাব্যতা ঘনত্ব আর একটা সম্ভাব্যতা প্রবাহ ঘনত্ব। তরঙ্গ ফাংশন মূলত দেশের একটি নির্দিষ্ট অঞ্চলে একটি কণা প্রাপ্তির সম্ভাব্যতার পরিমাণ। কণাটা আমি পাবো কি পাবো না, সাই স্টার সাই দিয়ে ওই নির্দিষ্ট অঞ্চলে আমরা সেটা নির্দেশ করি যে এই জায়গাতে আমার কণাটা পাওয়া যাবে কিনা। কোয়ান্টাম বলবিজ্ঞানে যেহেতু সবকিছু আমরা সম্ভাবনা দিয়ে বলছি, আমরা নির্দিষ্টভাবে বলতে পারবো না, বলতে হবে কণাটা পাওয়ার সম্ভাবনা 100%। তার মানে এই নয় যে কণা আমি পাবই, এই কথাটি কোয়ান্টাম মেকানিক্স জোর দিয়ে বলে না। সে বলে যে এখানে পাওয়ার সম্ভাবনা 100%। যেখানে কণা পাওয়া যাবে না সেখানেও কিন্তু কোয়ান্টাম বলবিজ্ঞান বলে না যে কণা পাওয়া যাবে, সেখানে কোয়ান্টাম বলবিজ্ঞানের বক্তব্য হলো ওই বিন্দুতে ওই অঞ্চলে কণা পাওয়ার সম্ভাবনা 0%, 0%, অর্থাৎ সবকিছুই সম্ভাবনা দিয়ে বলা হচ্ছে। দেশের কোনো না কোনো অঞ্চলে কণাটিকে পাওয়া যাবেই বিধায় আমরা একটা কণা নিয়ে তো তারপরে তার তরঙ্গ সমীকরণ লিখবো। কণাটাই যদি না থাকে তাহলে তার তরঙ্গ সমীকরণ থাকার কোনো সুযোগ নেই। ফলে আমি যে অঞ্চল বিবেচনা করছি সেই অঞ্চলে কোনো না কোনো জায়গাতে কণাটা অবশ্যই থাকবে। ফলে সমগ্র অঞ্চলের মধ্যে যদি আমি বিবেচনা করি তাহলে কণা পাওয়া যাবে। সেটাই বলা হচ্ছে যে দেশের কোনো না কোনো অঞ্চলে কণাটিকে পাওয়া যাবেই বিধায় সম্ভাব্যতা সমাকলনের মান অবশ্যই 1 হবে। অর্থাৎ আমি টোটাল যতটুকু জায়গা বিবেচনা করছি পুরো আয়তনটার মধ্যে যদি আমি হিসাব করি তাহলে অবশ্যই সম্ভাব্যতা সমাকলনের মান 1 হবে, অর্থাৎ 100% হবে। এই কথাটাকে আমরা ঘুরিয়ে বলতে পারি, গণিতের ভাষায় বলতে পারি তরঙ্গ ফাংশন এককে নরমায়িত হবে। আর আমরা এর আগে দেখে আসলাম যে সম্ভাব্যতা অবশ্যই ধ্রুব হবে, সাই স্টার সাই সময় নিরপেক্ষ। আমরা দেখলাম যে সাই এবং তার কমপ্লেক্স কনজুগেট গুণ করলে সময় নির্ভর অংশ যেটা, সেটি যেহেতু আই রয়েছে সেখানে, একটা মধ্যে প্লাস আই আর একটার মধ্যে মাইনাস আই, ফলে তাদের গুণফলটা 1 হয়ে যাচ্ছে, অর্থাৎ সময়ের উপরে নির্ভরশীলতা থাকছে না। এই টোটাল কথাটুকুকে আমরা গাণিতিকভাবে এরকম লিখতে পারি, ডেল ডেল টি অফ সাই স্টার টাউ সাই স্টার সাই ডি টাউ ইকুয়াল টু 0। এই ডেল ডেল টি হলো পরিবর্তনের হার, সম্ভাব্যতার পরিবর্তনের হার। আর সম্ভাব্যতা যেহেতু সময় নিরপেক্ষ, এটা সময়ের উপর নির্ভর করে না। সাই স্টার সাই যেহেতু সময়ের উপরে নির্ভর করে না, তাহলে অর্থাৎ এটা ধ্রুব রাশি, ধ্রুব রাশি ব্যবকলন করলে আমরা পাই 0।
এইটাকে আমরা একটু পার্শিয়াল ডেরিভেটিভের সমীকরণ অনুসারে ভেঙে আমরা এরকম লিখতে পারি, ডেল ডেল টি অফ সাই স্টার সাই, এটাকে আমরা ভেঙে এরকম লিখতে পারি। এখন সময় সাপেক্ষ শ্রোডিঙ্গার সমীকরণ, সময় সাপেক্ষ অর্থাৎ সাই এর মধ্যে, এই যে সাই, এখানে সাই এর মধ্যে যেমনি অবস্থান আছে তেমনি সময়ও আছে। আমরা এখানেও দেখতে পাচ্ছি যে এই অংশটা, এখানে যে টি রয়েছে, অর্থাৎ এই ডান পক্ষ বলে দিচ্ছে যে 2 নম্বর সমীকরণটি সময় নির্ভর সমীকরণ, সময়ের উপরে নির্ভরশীল একটা সমীকরণ। আমরা ওখান থেকে আসবো এখানে। ওই সমীকরণে যদি জটিল যুগ্ম কমপ্লেক্স কনজুগেট নেওয়া হয়, আমরা আগেই দেখে এসেছি সাই এর কমপ্লেক্স কনজুগেট নিলে সেটিকে লিখতে হবে সাই স্টার। আর প্রথম যে 2 নম্বর সমীকরণ যেটা লিখে আসলাম, 3 এর আগে যে 2 লিখেছি, সেখানে স্টার গুলো ছিল না আমাদের, আর এখানে আই এর সামনে চিহ্নটা পাল্টে গেছে। প্রথম সমীকরণটাকে আমরা সাই স্টার দিয়ে গুণ করব, আর দ্বিতীয় সমীকরণটাকে আমরা সাই দিয়ে গুণ করব। তাতে তাদের পরিস্থিতি কি হবে? প্রথম সমীকরণটাকে সাই স্টার দিয়ে গুণ করলে আসলো আমাদের এইটি, আর এই সমীকরণটিকে যদি আমরা সাই দিয়ে গুণ করি তাহলে আমাদের সমীকরণটি আসবে এরকম। এই দুটো সমীকরণ থেকে আমরা 4 থেকে যদি 5 বিয়োগ করি তাহলে আমাদের বিয়োগফলটা আমরা এরকম লিখতে পারি। এই অংশটাকে কিন্তু আবার আমরা এই অংশটাকে আমরা লিখতেই পারি ডেল ডেল টি অফ সাই স্টার সাই, সেটাই আমরা পরের পৃষ্ঠায় লিখেছি। এই যে এখানে আমরা লিখলাম এরকম করে ডেল ডেল টি অফ সাই স্টার সাই। এখন উভয় পক্ষে যদি সমাকলন করি আমরা, তাহলে সমাকলন চিহ্ন বসালাম। এই অংশটাকে আমরা একটু ট্রান্সফর্ম করে নেব, রূপান্তর করে নেব। এখানে রয়েছে আয়তন সমাকলন। আমরা বলেছি যে ডিটাও লিখতে পারি অথবা ডিভিও লিখতে পারি, দুটোই আয়তন সমাকলন নির্দেশ করে। গ্রিনের সেকেন্ড আইডেন্টিটি, এটা আমরা ভেক্টর অ্যানালাইসিস থেকে আমরা প্রথম বর্ষে এটি পেয়েছি। ভেক্টর অ্যানালাইসিসে গ্রিনের দ্বিতীয় অভেদ, গ্রিনস থিওরাম, ডাইভারজেন্স থিওরাম, স্টোকস থিওরাম, ওর পরবর্তীতে আলোচনা করা হয়েছে গ্রিনের দ্বিতীয় অভেদ, প্রথম অভেদ এবং দ্বিতীয় অভেদ। এই দ্বিতীয় অভেদ অনুসারে আমরা, এটি যেহেতু আয়তন সমাকলন, আয়তন সমাকলন থেকে আমরা তল সমাকলনে, সারফেস ইন্টিগ্রালে চলে যেতে পারি। যদি আমরা যাই আয়তন সমাকলন থেকে যদি আমরা তল সমাকলনে চলে যাই, তাহলে আমাদের সমীকরণটি এই অংশটুকু, বাম পাশের অংশটুকু আর পাল্টাচ্ছে না, ডান পাশের অংশটুকু দেখো এইখানে আমাদের চেঞ্জটা হলো। এইখানে ছিল আমাদের ভলিউম, এইখানে হয়ে আসলো সারফেস। কখনো কখনো এটাকে ডিএসও লেখা হয়ে থাকে। এস মিন্স সারফেস, আর মিন্স রিজিয়ন। এখানে দেখো পার্থক্যটা কি হলো, এখানে ছিল ডেল স্কোয়ার আর এখানে আসলো সেটা ডেল। আমরা দ্বিতীয় অভেদ অনুসারে এই সমীকরণটি লিখতে পারি। আর এইখানে আমরা এই যে সাই স্টার সাই, এটাকে যেহেতু আমরা প্রবাবিলিটি বলে থাকি বা মডুলাস অফ সাই স্কোয়ার, সেটার পরিবর্তে আমরা লিখলাম পিআরটি। ডেল ডেল টি কিন্তু আমাদের অ্যাজ ইট ইজ থেকে গেল, ডেল ডেল টি রইল আমাদের, ইন্টিগ্রেশন রইল আমাদের, অর্থাৎ সাই স্টার সাই এর পরিবর্তে আমরা শুধু পিআরটি কথাটা লিখলাম। এখন এই যে অংশটুকু, এই অংশটুকুটাকে আমরা বলছি, এটাকে এসআরটি একটা প্রতীক দিয়ে প্রকাশ করা হলো। তখন আমার সমীকরণটা কিন্তু আরো ছোট হয়ে আসছে আকারটা, আমরা এরকম না, আমরা শুধু ছোট করার জন্য এটাকে এস বলিনি, আমরা পরবর্তীতে দেখব যে এই এসটা আসলে কি বোঝায়। তাহলে সমীকরণের চেহারাটা আসলে এরকম আমাদের। এটিতে ডান পক্ষে কিন্তু, বাম পক্ষে অ্যাজ ইট ইজ থাকলো, ডান পক্ষে আমাদের তল সমাকলন রয়েছে। এই তল সমাকলন থেকে আবার আমরা আয়তন সমাকলনে চলে যাব, সেক্ষেত্রে আমাদের এই সমীকরণটির চেহারা এসে দাঁড়াবে এরকম।
গসের ডাইভারজেন্স থিওরেম অনুসারে যদি আমরা তল সমাকলন থেকে আয়তন সমাকলনে চলে যাই তাহলে সমীকরণটির চেহারা আসবে আমাদের এরকম, ডাইভারজেন্স অফ এস ডিভি ইকুয়াল টু এ ডট ডিআর। তাহলে এই মানটা যদি আমরা ওই সমীকরণে বসাই, দেখো এখানে একটু পাল্টে গেল। এর আগের ইয়েতে ছিল আমাদের এইটা ছিল আমাদের ইন্টিগ্রেশন এস ডট ডিআর, ইন্টিগ্রেশন এস ডট ডিআর এটা ছিল তল সমাকলন। আমাদের তল সমাকলন থেকে আমরা চলে যাব আয়তন সমাকলনে। আয়তন সমাকলনে গেলে এস এর জায়গায় লিখতে হবে আমাদের ডেল এস, আর ডিআর এর জায়গায় লিখতে হবে আমাদের ডিভি অথবা ডিটাও, যেটাই আমরা লিখি। তাহলে সমীকরণটির চেহারা হয়ে দাঁড়ালো আমাদের এরকম, সমীকরণের আকারটা এরকম হয়ে দাঁড়ালো। এইখান থেকে আমরা লিখছি উভয় পক্ষ থেকে, উভয় পক্ষে যেহেতু ভলিউম ইন্টিগ্রাল রয়েছে, ডিটাও রয়েছে, ফলে সমাকলন আমরা তুলে দিতে পারি। তুলে দিলে আমাদের এই সমীকরণের চেহারাটা আসছে এরকম। বাকি থাকলো এটাকে আমরা এই রাশিটাকে এই পাশে নিয়ে আসলে আমরা এইরকম একটা সমীকরণ পাচ্ছি। এই সমীকরণ আমাদের কি নির্দেশ করে আসলে? এই যে সমীকরণটা, এটি চিরায়ত বলবিজ্ঞানে আমাদের হাইড্রোডাইনামিক্স প্রবাহ গতিবিদ্যা তার অবিরাম প্রবাহের সমীকরণ। এটি আমরা দেখে এসেছি প্রবাহী বলবিদ্যা অংশে। আমাদের প্রথম বর্ষে যে মেকানিক্স এর মধ্যে প্রবাহী বলবিদ্যা অংশটুকু ছিল, সে প্রবাহী বলবিদ্যা অংশে এরকম একটা সমীকরণ আমরা পেয়ে আসছি, যাকে আমরা বলছি অবিরাম প্রবাহের সমীকরণ বা নিরবিচ্ছিন্নতার সমীকরণ। অবিরাম প্রবাহের সমীকরণ তথা নিরবিচ্ছিন্নতার সমীকরণ, যার আকার আকৃতিটা ছিল আমাদের এরকম। তাহলে এই দুটো সমীকরণ যদি আমরা এখানে তুলনা করি, তাহলে আমরা দেখছি এখানে রয়েছে এস, এখানে রয়েছে জে। অর্থাৎ এখানে যে যা নির্দেশ করে, যে রাশিটি যা যে ভৌত বৈশিষ্ট্য নির্দেশ করে, আমরা বলতে পারি এখানে এস রাশিটি সেই ভৌত বৈশিষ্ট্য প্রকাশ করে। তাহলে ৮ নম্বর সমীকরণটা, অর্থাৎ এই সমীকরণটাকে আমরা বলছি কোয়ান্টাম বলবিজ্ঞানের নিরবিচ্ছিন্নতার সমীকরণ। কোয়ান্টাম বলবিজ্ঞানের নিরবিচ্ছিন্নতার সমীকরণ। এটি একটি স্পেশাল একটি সমীকরণ। এই সমীকরণটি অনেক ব্যবহার রয়েছে আমাদের কোয়ান্টাম বলবিজ্ঞানে। ৮ এবং ৯ সমীকরণ তুলনা করে এসআরটি কে সম্ভাব্যতা প্রবাহ ঘনত্ব। এখানে যেমনি জে কে আমরা বলছি সম্ভাব্যতা প্রবাহ ঘনত্ব, তেমনি এসআরটি কে আমরা এখানে বলছি সম্ভাব্যতা প্রবাহ ঘনত্ব। আর পিআরটি, এটা তো আমরা আগেই বলে আসছি যে এটিকে অবস্থান সম্ভাব্যতা ঘনত্ব হিসাবে বিবেচনা করা যাবে। এটা আমরা পেলাম সম্ভাব্যতা প্রবাহ ঘনত্বের সাধারণ সমীকরণ। এটাকে এখন আমরা দেখতে চাই একমাত্রিক ক্ষেত্রে, আমাদের মুক্ত কণার ক্ষেত্রে এটি কি হবে। একমাত্রিক নয়, মুক্ত কণার ক্ষেত্রে এটি কি হবে। মুক্ত কণার সম্ভাব্যতা প্রবাহ ঘনত্ব। মুক্ত কণা মানে আমরা জানি ভি ইকুয়াল টু 0। ধনাত্মক এক্স অক্ষ বরাবর গতিশীল একটা মুক্ত কণার অবস্থান যদি আমরা ধরি এক্স, আর তার ভরবেগ যদি হয় পি এক্স, তাহলে সেক্ষেত্রে আমরা এই সমীকরণটি কিন্তু আমরা দ্বিতীয় অধ্যায়, কোয়ান্টাম বলবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়, কোয়ান্টাম বলবিজ্ঞানের মৌলিক ধারণা যে অধ্যায়টি, সেখানে আমরা এই ধরনের সমীকরণ পেয়ে আসছি। এটাকে আমরা একটু সিম্পলিফাই করে এরকম লিখতে পারি। আবার যদি এর কমপ্লেক্স কনজুগেট নেই, প্রথম সমীকরণের যদি কমপ্লেক্স কনজুগেট নেই আমরা, তাহলে আমরা লিখতে পারি এরকম। এই যে কমপ্লেক্স কনজুগেট নেওয়ার ফলে এই যে আই এর সামনে মাইনাস ছিল, এখানে আই এর সামনে মাইনাসটা উঠে গেছে। এটাকে আমরা এরকম করে সিম্পলিফাই করে লিখতে পারি এরকম। এগুলো এখন বসাবো কোথায় আমরা? আমরা শ্রোডিঙ্গার সমীকরণের ইয়েতে। আচ্ছা, এই যে এস এর যে মানটা আমরা পেয়ে এসেছিলাম আগের পৃষ্ঠায়, এস ইকুয়াল টু এত ধরে এসেছিলাম, এই জায়গাতে আমাদের এই যে ডেল সাই, ডেল ডেল এক্স অফ সাই এবং ডেল ডেল এক্স অফ সাই স্টার, এই মান দুটো এখানে বসাবো। বসালে এই ডেল ডেল এক্স অফ সাই, তার পরিবর্তে আমরা এটা বসাবো, আর ডেল ডেল এক্স অফ সাই স্টার
তার পরিবর্তে আমরা এটা বসাবো, বসালে সমীকরণের চেহারাটা আসলো এরকম। এইটাকে এখন আমরা একটু সমাধান করে সিম্পলিফাই করলে আমরা এই জায়গাতে আসতেছি। এইখানে যেহেতু এখানে দেখো একবার রয়েছে সাই স্টার সাই, একবার রয়েছে সাই সাই স্টার। সাই স্টার সাই বা সাই সাই স্টার এই উভয়টিকেই আমরা মডুলাস অফ সাই স্কয়ার দিয়ে বলতে পারি। এটাকেও যেমনি বলতে পারি, এটাকেও তেমনি বলতে পারি। তার মানে এখানে এই টোটালটার পরিবর্তে আমরা 2 লিখতে পারি। সেই 2 এবং এই 2 ক্যান্সেল হয়ে শুধু আমাদের থাকবে হচ্ছে এই s equal to psi star psi px by m। তাহলে এই px by m, p-টা কি ছিল আমরা এখানে ধরে নিয়েছি p হচ্ছে ভরবেগ। ভরবেগ আমরা জানি p equal to mv। তাহলে p by m কত হবে আমাদের? এত বাই m, এই m ক্যান্সেল হলে আমাদের শুধু থাকছে v। আবার আমরা দেখে এসেছি যে p equal to h cut k। তাহলে এই p এর পরিবর্তে যদি আমরা h cut k বসাই তাহলে সমীকরণের চেহারাটা আসবে এরকম। এই s equal to আসবে এরকম। তাহলে আমরা দেখছি এই যে s এর সমীকরণ হলো psi star psi ইনটু ভেলোসিটি। s হচ্ছে psi star psi ইনটু ভেলোসিটি, কণাটার বেগ কত। এটি মুক্ত কণার সম্ভাব্যতা প্রবাহ ঘনত্বের রাশিমালা। এটি পরবর্তীতে আমাদের কাজে লাগবে। তাহলে সম্ভাব্যতা ঘনত্বের রাশিমালা হচ্ছে psi star psi তরঙ্গ ফাংশনের জটিল যুগ্ম গুণন তরঙ্গ ফাংশন। এই দুটো গুণ করে আমরা যা পাবো তাকে তার বেগ দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা পাবো সম্ভাব্যতা প্রবাহ ঘনত্ব। এটা হলো মুক্ত কণার সম্ভাব্যতা প্রবাহ ঘনত্ব। অর্থাৎ যেখানে v equal to 0 সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি s equal to psi star psi h cut k by m। সম্ভাব্যতা ঘনত্ব প্রবাহ ঘনত্ব বলতে আমরা কি বুঝি? ধনাত্মক x অক্ষ বরাবর গতিশীল একটা মুক্ত কণার অবস্থান যদি হয় x আর ভরবেগ যদি হয় px, তাহলে সেখান থেকে আমরা এই সমীকরণটি মাত্রই দেখে আসলাম। কোন কণার সম্ভাব্যতা প্রবাহ ঘনত্ব তার সম্ভাব্যতা ঘনত্ব এবং বেগের গুণফলের সমান। এটা জাস্ট আমরা দেখে আসলাম। এই সমীকরণ থেকে আমরা বলতে পারছি যে এইটা হচ্ছে আমাদের বেগ আর এইটা হলো সম্ভাব্যতা ঘনত্ব, আর এই দুটোর গুণফল হচ্ছে সম্ভাব্যতা প্রবাহ ঘনত্ব। সাই বাস্তব হলে সাই এবং সাই স্টার কমপ্লেক্স কনজুগেট একই হবে। সাই যদি বাস্তব হয় তাহলে তার মধ্যে মানে আই সংশ্লিষ্ট কোনো রাশি থাকবে না। আর আই যদি না থাকে তাহলে তার কমপ্লেক্স কনজুগেট নেওয়া হলে কোনো রাশির সামনের চিহ্ন পাল্টাবে না। তার মানে সোজা কথা সাই এবং সাই স্টার সমান হবে। অর্থাৎ সাই এবং সাই স্টার যদি সমান হয় তাহলে সেক্ষেত্রে এস হবে 0। এইখান থেকে আমরা সেটা ব্যাখ্যা করতে পারি। সাই এবং সাই স্টার যদি সমান হয় তাহলে এইটা আর এটা সমান হয়ে যাচ্ছে, আবার এইটা আর এটা সমান হয়ে যাচ্ছে। ফলে এই ব্র্যাকেটের মধ্যের অংশটা ক্যান্সেল হয়ে যাচ্ছে পরস্পর। এখানে পাচ্ছি আমরা 0, 0 দিয়ে এটাকে গুণ করলে আমরা এস পাচ্ছি 0। তাহলে বাস্তব তরঙ্গ ফাংশনের ক্ষেত্রে আমার সম্ভাব্যতা প্রবাহ ঘনত্ব 0 হবে। বাস্তব তরঙ্গ ফাংশনের ক্ষেত্রে সম্ভাব্যতা প্রবাহ ঘনত্ব হবে 0। নিরবিচ্ছিন্নতা সমীকরণ থেকে আমরা জানছি এটা। তাহলে এর একমাত্রিক আকার, এটি ত্রিমাত্রিক, এক্স ওয়াই জেড তিনটার উপরে নির্ভরশীল। এখানে শুধুমাত্র আমরা বলছি এক্স অক্ষের উপরে। হ্যাঁ, যদি আমরা ওয়াই অক্ষের উপরে নির্ভরশীল নেই তাহলে এস ওয়াই ডেল ডেল ওয়াই অফ এস ওয়াই, জেড অক্ষের সাপেক্ষে নিলে ডেল ডেল জেড অফ এস জেড এরকম আসবে। এটাকে যদি আমরা সমাকলন করি উভয় পাশে,
এই পি মানে হচ্ছে সাই স্টার সাই, ডেল ডেল টিটা আমরা বাইরে নিয়ে আসলাম, এটাকে সমাকলন করলে আমরা এরকমই পাবো, যেহেতু এক্স এর সাপেক্ষে সমাকলন, এক্স এর সাপেক্ষে সমাকলন, এখানেও এক্স রয়েছে, তাহলে সমাকলন আর ব্যবকলন মিলে ক্যান্সেল হয়ে গেলে আমাদের শুধুমাত্র এই অংশটা থাকবে। এই অংশটা আমার কি নির্দেশ করছে, যে বাম পাশের অংশটা আমার কি নির্দেশ করছে, এটি হলো সম্ভাব্যতার পরিবর্তনের হার, সম্ভাব্যতার বা সম্ভাব্যতা ঘনত্বের পরিবর্তনের হার। এই যে সাই স্টার সাই, এটাকে আমরা বলেছি সম্ভাব্যতা ঘনত্ব, ডেল ডেল টি হলো সময়ের সাপেক্ষে এই সম্ভাব্যতার পরিবর্তনের হার হলো আগত এবং নির্গত সম্ভাব্যতা প্রবাহ ঘনত্বের পার্থক্যের সমান। অর্থাৎ কোন একটা নির্দিষ্ট অঞ্চল আমরা বিবেচনা করছি, এই নির্দিষ্ট অঞ্চলের মধ্যে কতটুকু ঢুকছে আর কতটুকু বেরিয়ে যাচ্ছে, ঢুকছে কতটুকু আর বেরিয়ে যাচ্ছে কতটুকু, এই দুটোর বিয়োগফল যেটা, সেটি তো আসলে এখানে জমা হবে অথবা এখান থেকে ক্ষয় হবে। এই অঞ্চলটুকুর মধ্যে কি পরিমাণ ঢুকছে আর কি পরিমাণ বেরিয়ে যাচ্ছে, এই দুটোর বিয়োগফলটা নির্দেশ করছে যে এই অঞ্চলের মধ্যে কতটুকু জমা হবে অথবা এই অঞ্চলে জমা জিনিসের কতটুকু ক্ষয় হবে। তাহলে তার ডেরিভেটিভ হলো সময়ের সাপেক্ষে একক সময় পরিবর্তনের হার। অভীষ্ট মান বা প্রত্যাশিত মান, এটি আমাদের কোয়ান্টাম বলবিজ্ঞানে খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। এটি আমাদের বহু জায়গাতে এই ধারণাটি ব্যবহার করতে হবে। দেশের কোন নির্দিষ্ট বিন্দুতে কণা প্রাপ্তির সম্ভাবনাকে আমরা সাই স্টার, মডুলাস অফ সাই স্টার দিয়ে প্রকাশ করে থাকি। দেশ স্থানাঙ্ক বা ভরবেগ দ্বারা সূচিত কোন গতিশীল রাশিকে বহুবার পরিমাপ করে, একই শর্তাধীনে বহুবার পরিমাপ করলে কোন নির্দিষ্ট আয়তনে কণাটিকে গড়ে যতবার পাওয়া যায়, আমরা তুলনামূলকভাবে বলতে পারি আসল মিনিংটা হচ্ছে গড়ে যতবার পাওয়া যায়। আমি 100 বার পরীক্ষা করলাম, 100 বার পরীক্ষা করে 67 বার পেলাম কণাটা, তাহলে একবার পরীক্ষা করলে কতবার পাচ্ছি, 0.67, 0.67 বার পাচ্ছি। এইটাই হচ্ছে তার পাওয়ার সম্ভাবনা। কোনো গতিশীল রাশিকে বহুবার পরিমাপ করলে কোনো নির্দিষ্ট আয়তনে কণাটিকে তুলনামূলকভাবে যতবার পাওয়া যায় সেটাই হচ্ছে তার সম্ভাবনা। এই সংজ্ঞা অনুসারে কণার স্থানাঙ্কের যে কোনো ফাংশনের গড় মান বা অভীষ্ট মান বা প্রত্যাশিত মান, তিনটাই বলা হয়ে থাকে, গড় মান অথবা অভীষ্ট মান বা প্রত্যাশিত মান। ইংরেজিতে বলে এক্সপেকটেশন ভ্যালু, আমি কি প্রত্যাশা করছি, যেটা আমরা যে এখানে বলে আসলাম যে 100 বার তার অবস্থানটা যাচাই করতে যে আমি 67 বার পেলাম, তাহলে এখন আমার প্রত্যাশাটাও এরকম থাকবে যে আমি 100 বার পরীক্ষা করলে 67 বার পাবো। সেটাকে আমরা গাণিতিকভাবে কিভাবে প্রকাশ করতে পারি, যে ধরা যাক আমরা এফ(x) রাশিটার, এই রাশিটার প্রত্যাশিত মান বের করতে চাই। প্রত্যাশিত মানের প্রতীক হচ্ছে আমাদের এইটা, এই যে দুই পাশে যে দুটো চিহ্ন দেওয়া হয়েছে, এই দুটো চিহ্ন মিলে আমাদের মনে হতেই পারে যে একটি হচ্ছে গ্রেটার লেস দেন, একটি হচ্ছে গ্রেটার দেন। আসলে তা নয়, এই দুটো মিলে হলো এই প্রতীকটা। এরকম প্রতীক থাকলে আমরা সেটাকে বলি প্রত্যাশিত মানের প্রতীক। এখন এই প্রত্যাশা, যেহেতু এই যে কণাটা পাওয়ার সম্ভাবনা, পাওয়ার সম্ভাবনাকে আমরা px দিয়ে প্রকাশ করি, তার মানে এইটার পরিবর্তে আমরা এটা লিখছি। আবার px টা কি জিনিস, px হলো সাই স্টার সাই, তাহলে p এর পরিবর্তে আমরা সাই স্টার সাই লিখছি, কার, fx ফাংশন। তাহলে আমার সমীকরণটা কেমন হয়ে দাঁড়ালো, এইটা ইকুয়াল টু এইটা। আমরা যখন প্রত্যাশিত মান বের করব তখন আসলে এই সমীকরণ ব্যবহার করে আমাদের হিসাবটা সম্পাদন করতে হবে। ফাংশন যদি নরমায়িত না হয়, তাহলে ফাংশন নরমায়িত বা অনরমায়িত, এটা আমরা কোয়ান্টাম বলবিজ্ঞানের মৌলিক ধারণা অধ্যায়ে আলোচনা করে এসেছি। সেখানে আমরা ফাংশনটা যখন নরমায়িত থাকবে না, তখন এটাকে আমরা নরমায়িত করে নেব। নরমায়িত করে নিতে গেলে
তখন আমাদের এই সমীকরণের সাহায্যে আমরা ওই অধ্যায়ের আলোচনায় বলে এসেছি যে এই সমীকরণের সাহায্যে আমরা নরমায়ন ধ্রুবকটা বের করে নেব। সেই ক্ষেত্রে আমার এই এফএক্স ফাংশনটা যদি নরমায়িত না হয়, নরমায়িত হলে এইটা দিয়ে আমরা প্রত্যাশিত মান বের করব, আর যদি নরমায়িত না হয় তাহলে এই সমীকরণ ব্যবহার করে আমরা প্রত্যাশিত মান বের করব। অভিষ্ট মানটা কি জিনিস? এখানে আমরা গড় মান বলেছি যে একবার মাত্র পরিমাপের ফলাফলের গাণিতিক প্রত্যাশা, অথবা অভিন্ন সুব্যবস্থায় বহুবার পরিমাপকৃত ফলাফলগুলোর গড়। আমরা যেটা এখানে বলে আসলাম যে 100 বার পরিমাপ করে আমি 67 বার কণাটাকে ওখানে পেয়েছি, তাহলে প্রতি একবার পরিমাপে ওই জায়গায় কণাটা পাওয়ার সম্ভাবনা হচ্ছে 0.67। গড়ে আমরা যে জিনিসটা পেলাম সেটাকে আমরা বলছি অভিষ্ট মান বা প্রত্যাশিত মান। তাহলে অভিষ্ট মান হচ্ছে একবার মাত্র পরিমাপের ফলাফলের গাণিতিক প্রত্যাশা। আমি কি আশা করছি পাবোই সেই নিশ্চয়তার কিন্তু আমরা এখানে দিচ্ছি না, কারণ আমরা গোড়াতেই বলে এসেছি উদাহরণে যে 100 বার পরিমাপ করে পরীক্ষা করে আমি পেয়েছি 67 বার। তার মানে একবার পরিমাপ করলেই আমি কণাটাকে পাবো এরকম কোনো নিশ্চয়তা আমরা দিচ্ছি না। তাহলে একবার পরিমাপের যে ফলাফল, যে রেজাল্ট আমি আশা করছি, সেটাকে আমরা বলছি অভিষ্ট মান। তাহলে অভিষ্ট মানের সমীকরণটা আমরা এরকম পাচ্ছি যে যদি নরমায়িত হয় তাহলে অভিষ্ট মানের এই সমীকরণ ব্যবহার করে আমরা এক্সপেক্টেশন ভ্যালু ব্যবহার করব। যদি নরমায়িত না হয় তাহলে এফএক্স ফাংশনের এক্সপেক্টেশন ভ্যালু ব্যবহার বের করব এই সমীকরণ দিয়ে। তাহলে যদি আমরা বিভবের প্রত্যাশিত মান বের করতে চাই তাহলে এইটা অনুসারে আমাদের সমীকরণটির চেহারা হবে এরকম, তথা এই সমীকরণগুলো পরে আমরা ব্যবহার করব ইনশাআল্লাহ। শিক্ষার্থীবৃন্দ, এই লেকচারটি প্রস্তুত করতে এই বইগুলো সহযোগিতা নেওয়া হয়েছে। তোমরা নিজেরাও ইচ্ছা করলে এই বইগুলো দেখতে পারো, আরো অনেক বই রয়েছে, সেগুলো তোমরা দেখতে পারো। ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকবে সবাই। আমরা আজকের মতো এখানে শেষ করছি, পরবর্তীতে নিশ্চয়ই আবারও দেখা হবে।